বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক পেজ হ্যাক হওয়ার পরে আবারও আলোচনা হচ্ছে হ্যাকিং ও হ্যাকার নিয়ে। তাই আপনাদেরকে জানাবো অন্ধকার সাইবার জগতে বাংলাদেশি এক হ্যাকারের গল্প। বলা হচ্ছে যে সারা বিশ্বে বহু হ্যাকার সারাক্ষণই বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান, সরকার ও সংস্থার ওয়েবসাইট, কম্পিউটার সিস্টেম, এমনকি ব্যক্তিগত কম্পিউটারও হ্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই হ্যাকিং কতটা সহজ, কেন তারা হ্যাক করেন, কিভাবে করেন, এসব নিয়ে বিবিসি বাংলার একজন সাংবাদিক কথা বলেছেন একজন হ্যাকারের সাথে। তিনি অবশ্য দাবি করেছেন হ্যাকিং করা তিনি ছেড়ে দিয়েছেন। তার নাম পরিচয় এখানে গোপন রাখা হলো। তিনি জানান ক্লাস 8-এ পড়ার সময় তার প্রথম পরিচয় হয় হ্যাকিং এর জগতের সাথে। তিনি জানান তার চেয়েও কম বয়সী ছেলেরা তখন হ্যাকিং করত বলে তিনি তখন দেখতে পান। তিনি দেখলেন তাদের কেউ কেউ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতেও পড়তো। পরে কম্পিউটার জগতের মাধ্যমেই অন্যান্য হ্যাকারদের সাথে ধীরে ধীরে তার পরিচয় ঘটতে শুরু করে। হ্যাকাররা ইন্টারনেটের যে অন্ধকার জগতে ঘোরাফেরা করেন তাকে বলা হয় ডিপ ওয়েব। সেখানেই সাইবার অপরাধীদের আনাগোনা। তিনি বলেন, আমরা জানি পৃথিবীর 1 ভাগ স্থল আর 3 ভাগ জল, এবং সেই পানির নিচে কি আছে সেটাও কেউ জানে না। ডিপ ওয়েব সেরকমই একটি জগৎ। গুগল, আমাজন এগুলো হচ্ছে স্থলভাগের মতো, আর ডিপ ওয়েব হচ্ছে পানির নিচে গভীর অন্ধকার জগতের মতো। তাহলে জানুন অন্ধকার জগৎ ডিপ ওয়েব সম্পর্কে। সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা এই ডিপ ওয়েবে যেতে পারে না। হ্যাকার, সাইবার ক্রিমিনাল, মাফিয়া, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোকেরা এই জগতে বিচরণ করেন। তাদের সেই দক্ষতা রয়েছে। তিনি জানান বিভিন্ন দেশে হ্যাকিং হচ্ছে এরকম খবরাখবর দেখে তিনি নিজেও একদিন হ্যাকিং করার ব্যাপারে উৎসাহিত হয়েছিলেন। প্রথমে আমার মনে হলো দেখি তো জিনিসটা কি। তখন আমি গুগলে সার্চ করতে শুরু করি, জানতে চেষ্টা করি যে হ্যাকারদের ফোরাম কোথায়। এসবের কিছুটা তথ্য সেখানে পাওয়াও যায়। সেখান থেকেই আমি ডিপ ওয়েবের সন্ধান পাই, একটি ফোরামের কথা জানতে পারি। তখন এ নিয়ে কিছুটা পড়াশোনা করার পর আমার চোখ কপালে উঠে যায়। আমি সিদ্ধান্ত নেই যে এই রোমাঞ্চকর জগতেই আমাকে থাকতে হবে। তখনই তিনি শিখে যান ডিপ ওয়েবে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে সার্চ করতে হয়, তারপর শেখেন কিভাবে অন্যের কম্পিউটারে হানা দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তারপর ওই ডিপ ওয়েবেই এক এক করে আরো অনেক হ্যাকারের সাথে তার পরিচয় ঘটতে শুরু করে। তিনি জানান তারপর তিনি নিজেই ধীরে ধীরে সবকিছু শিখতে শুরু করেন। এরপরে তিনি আরো জানালেন কিভাবে তার এই শেখা। নিজের ঘরে ছোট্ট একটা ল্যাপটপ কোলের উপর বসিয়ে দিনরাত কাজ করতে শুরু করেন তিনি। কাজ মানে হ্যাকিং শেখা। এক পর্যায়ে সেটা তার নেশার মতো হয়ে দাঁড়ায়। তিনি জানান কখনো কখনো টানা 3 থেকে 4 দিনও ঘরের দরজা বন্ধ করে কম্পিউটার নিয়ে বসেছিলেন। এমন ঘটনাও ঘটেছে তার। কেউ যদি বলে যে ভাই আমি হ্যাকিং শিখতে চাই, সে জীবনেও কিছু করতে পারবে না। কিন্তু যদি নিজের আগ্রহ থাকে তাহলে সে নিজেই আস্তে আস্তে একদিন অনেক কিছুই শিখে ফেলবে। তিনি অবশ্য দাবি করেছেন কারো ব্যক্তিগত কম্পিউটারে তিনি কখনো আক্রমণ করেননি। যা কিছু করেছেন তার সবটাই ছিল সাইবার যুদ্ধের অংশ। অবৈধ কিছু আমি করিনি, শুধু কিছু তথ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে হয়তো তার ভেতরে ঢুকে পড়েছি। তারপর সেখান থেকে এক সময় চুপচাপ বেরিয়েও আসতাম, বলেন তিনি। তার মতে হ্যাকাররা আসলে খারাপ না, খারাপ হচ্ছে ক্র্যাকার। যারা হ্যাকার তারা হয়তো কোনো একটা ওয়েবসাইট হ্যাক করবে, সাইবার ওয়ার করবে দেশের পক্ষে। কিন্তু যারা ক্র্যাকার তারা বিভিন্ন দেশের ব্যাংকে আক্রমণ করে, ক্রেডিট কার্ড থেকে তথ্য চুরি করে অর্থ সরিয়ে নেয়, ব্যক্তিগত কম্পিউটারে আক্রমণ করে তাদের কাছ থেকে অর্থ দাবি করে। হ্যাকারের একটি কাজ হলো সাইবার যুদ্ধ। নিজে কিভাবে সাইবার যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন জানতে চাইলে সাবেক এই হ্যাকার বলেন, হঠাৎ করে আমি দেখলাম আমার দেশে একটা সাইবার আক্রমণ হলো। দেখলাম কোনো একটা ওয়েবসাইট ধসিয়ে দিয়ে সেখানে হ্যাকাররা আমাদের দেশকে গালাগাল করছে। তখন আমি তার প্রতিশোধ হিসাবে একটার বদলে তাদের 100টা ওয়েবসাইটে অ্যাটাক দিলাম। তিনি দাবি করেন পাকিস্তানের সাথে যখন সাইবার যুদ্ধ হয় সে সময় তার রণকৌশল তৈরি করতেন তিনি। তার নির্দেশনা অনুযায়ী আরো অনেক হ্যাকার তখন এই যুদ্ধে অংশ নিয়েছিল। এই হ্যাকাররা কেউ কাউকে চেনেন না, কে কোথায় থাকে জানেন না, প্রত্যেকের আলাদা আলাদা আইডি আছে। সেসবের মাধ্যমেই তাদের মধ্যে যোগাযোগ হয়। তিনি বলেন কোনো দেশের সাথে আমাদের যখন সাইবার যুদ্ধ চলে তখন আমাদের নীতি হলো
আমার দেশের জন্য আমি যেটাই করি সেটাই হালাল, আমাকে জিতে আসতে হবে, এটা হচ্ছে সোজা কথা। এর জন্যে আমাকে যত নিচে নামতে হবে আমি নামবো, কোনো অসুবিধা নেই, এটাই হলো আমাদের নীতি, বলেন তিনি। অনেক সময় দেখা গেছে আমাদের পাল্টা সাইবার আক্রমণের কারণে পাকিস্তানি হ্যাকারদের পেছনে থানা পুলিশও লেগে যেত। তারা তাদেরকে বলতো যে তোমাদের জন্যে আমাদের দেশে সাইবার হামলা হচ্ছে। একই রকমের ঘটনা ঘটতো বাংলাদেশেও। আর এই সাইবার যুদ্ধের কৌশল হলো নাম প্রকাশ না করার শর্তে এই হ্যাকার জানান পাকিস্তানের সাথে সাইবার যুদ্ধের সময় তারা দুটি গ্রুপে ভাগ হয়ে কাজ করতেন। একটি গ্রুপের কাজ ছিল পাকিস্তানের ওয়েবসাইটগুলোতে আক্রমণ করা, আর অন্য গ্রুপটি হ্যাকিং ঠেকাতো বা হ্যাকিং এর শিকার হলে ওই ওয়েবসাইট পুনরায় সচল করে দিত। পাকিস্তানিরা হয়তো 100টা ওয়েবসাইট হ্যাক করেছে, কিন্তু তারা দেখলো যে মাত্র 20টি হ্যাক হয়েছে, তার অর্থ বাকি 80টি সাইট আমরা ইতিমধ্যেই সচল করে ফেলেছি। তখন তারা বিভ্রান্ত হয়ে পড়তো। তিনি জানান পাকিস্তানের সাইবার আক্রমণের সময় তারা হিটলারের ব্লিটস গ্রিগ কৌশল অনুসরণ করতেন। সব কিছু নিয়ে সর্বশক্তি প্রয়োগ করে একসাথে 100টা আক্রমণ করা, তারপর কিছুক্ষণ চুপ করে থাকা, তারপর আবার একসাথে অনেকগুলো আক্রমণ করা। এভাবে আমরা ওদের ভয়ে হতভম্ব করে দিতাম। তিনি জানান পাকিস্তান ছাড়াও তিনি ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং ভারতের সাথেও সাইবার যুদ্ধে অংশ নিয়েছেন। তিনি জানান ইউরোপ, আমেরিকার সরকারি নিরাপদ ওয়েবসাইটগুলোতে তারা ঢুকেছিলেন। বিশেষ করে তিনি উল্লেখ করেন ইসরায়েলি ওয়েবসাইট হ্যাক করার কথা। ইসরায়েলে একটি ওয়েবসাইট হ্যাক হলেই সেটা আন্তর্জাতিক খবর হয়, কারণ দেশটির সাইবার নিরাপত্তা খুবই কঠোর। কিন্তু এমন দিন গেছে যে আমরা একদিনেই 40 থেকে 50টি ওয়েবসাইট হ্যাক করেছি। তিনি জানান সারা বিশ্বে হ্যাকারদের এরকম কয়েক হাজার গ্রুপ সক্রিয় রয়েছে। দর্শক, তাহলে এখন জানুন হ্যাকারদের ভবিষ্যৎটা কি। হ্যাকারদের এই প্রতিভা ও দক্ষতার জন্য অনেক প্রতিষ্ঠানে তাদেরকে চাকরিও দেওয়া হয়, তাদেরকে নেওয়া হয় হ্যাকিং এর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য। তিনি জানান অনুতাপ থেকে অনেকে এক সময় হ্যাকিং করা ছেড়ে দেন, কারণ তারা বুঝতে পারেন যা করা হচ্ছে সেটা ঠিক নয়। তবে তিনি বলেন যারা অন্য দেশের সাথে সাইবার যুদ্ধ করেন তাদের মধ্যে হয়তো এই অনুতাপটা কাজ করে না। এখন তিনি আর হ্যাকিং এর সাথে জড়িত নেই, চাকরি করেন একটি প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তিবিদ হিসাবে। তার কাজ হচ্ছে সাইবার আক্রমণের হাত থেকে এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করা। তিনি বলেন আমি দেখলাম সাইবার অ্যাটাক করে মনের যতটা শান্তি হয় তার চেয়েও বেশি শান্তি পাই সাইবার আক্রমণ ঠেকাতে পারলে। দর্শক, এই হলো হ্যাকারদের জীবন কাহিনী। আমরা ইতিমধ্যেই জানতে পারলাম যে বাংলাদেশের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং সজীব হাসান ওয়াজিদ ভুঁইয়া এর ফেসবুক পেজও হ্যাক করা হয়েছে। এমন আরো অনেক সমন্বয়কের আইডি হুমকির মুখে রয়েছে। এ নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে হ্যাকারদের সম্পর্কে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।